দর্শক স্বাগত আপনাদের সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি আপনাদের সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সমাবেশে দল মত নির্বিশেষে দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, মানুষের আর্থসামাজিক উন্নয়নে প্রয়োজনে বুকে রক্ত দিতেও প্রস্তুত রয়েছেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট কারচুপির কলঙ্ক মুছতেই বিজয় উৎসব করেছে আওয়ামী লীগ। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এদিকে আগামী 6 ফেব্রুয়ারি জাতীয় সংলাপে ডাক দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। অপরদিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও সংলাপের কথা শোনা যাচ্ছে, তবে সেটি আক্ষরিক করতে সংলাপ না শুভেচ্ছা বিনিময় তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। অন্যদিকে হোসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি নেতৃত্ব নিয়েও চলছে নানা আলোচনা। প্রিয় দর্শক, এই যখন বাস্তবতা, তখন আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি। এই নিয়ে আলোচনা করবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্রনাথ দেবনাথ শম্ভু। আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি নুরুল ইসলাম ওমর এবং বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, চাইলে আপনি অনুষ্ঠানে আলোচনা অংশ নিতে পারেন, জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আর এই জন্য ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরে। ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন facebook.com/RTV অনলাইনে। এছাড়া অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পাবেন। আমরা আলোচনায় যাব। প্রথমে তৈমুর ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিজয় উৎসব করেছেন এবং তিনি বলেছেন তিনি যারা তাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, যারা দেয়নি তাদের প্রতিও কৃতজ্ঞতা ভোটে অংশ নেওয়ার জন্য। তিনি দল মত নির্বিশেষে সবার জন্য সামনে তাকাতে চান, সবার জন্য উন্নয়ন করতে চান। জি, আপনাকে ধন্যবাদ এবং সম্মানিত আলোচক মহোদয় তো ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যদি পিছনের দিকে না তাকাই, জি, এই ভোট জালিয়াতি, একতরফা ভোট, তারপর প্রশাসনিক কু, নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ, এসবের দিকে যদি নাও যাই, মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তৃতাটা দিচ্ছেন এটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, আর আমাদের দলের মহাসচিব তো তিনি বলেই দিচ্ছেন যে প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাপার, তারপর আমি বলতে চাই যে তিনি যদি এই কথাটা বলে থাকেন, তিনি এই কথাটা বলছেন মিডিয়াতে আসছে যে সকলের জন্য সমান সুযোগ থাকবে। এটা যদি তার মনের কথা হয়ে থাকে, যদি পলিটিক্যাল বক্তব্য না হয়ে থাকে, তবে এই সমান সুযোগের মধ্যে বিএনপিও পড়ে। তো বিএনপির প্রথম কথা হলো যে গাইবি মামলাগুলি শুরু হয়েছে এই ফেব্রুয়ারি মাস থেকে। একটা অভিযুক্ত আছে যে ঢালাওভাবে তারা বলে যে বিএনপি সরকার বলে যে বিএনপি আগুন সন্ত্রাস করছে, বিএনপি এই করছে ওই করছে। এটা 2014 সালের কথা, 15 সালের কথা বলে। 2018 সালে কিন্তু কোনো ঘটনা বাংলাদেশে ঘটে নাই, বা এই ইয়ের কোনো আন্দোলন সংগ্রাম যে পরিবেশ থাকে সেই পরিবেশ তো সরকার একেবারেই নিঃশেষ করে দিছে। তারপরেও কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু মামলা কিন্তু হয়েছে, প্রত্যেকটা থানায় কিন্তু মামলা হয়েছে। মামলাটা কী ধরনের মামলা হয়েছে? যে 15 বছর আগে মারা গেছে তার বিরুদ্ধে মামলা হয়েছে, যেহেতু বিএনপি করতো। এবং নির্বাচনের সময় যে সংলাপ হলো এবং প্রধান নির্বাচন কমিশনার বলল যে নির্বাচনকালীন সময়ে শিডিউল পরের থেকে কোনো মামলা হবে না, কোনো গ্রেপ্তার হবে না। কিন্তু পরবর্তী সময় দেখা গেল কি যে ওই নির্বাচনের দিন পর্যন্ত গ্রেপ্তার হলো, বিএনপি ক্যান্ডিডেটরা মার খাইল, বিএনপির একজন সিনিয়র নেতা এই স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরবাবুর রক্ত মাখা চেহারা, মাথা ফাটা অবস্থায় আপনারা দেখছেন। এখন আপনি চাইছেনটা কি? চাচ্ছি, নির্বাচন হয়ে গেছে, আমি সরকার গঠন হয়েছে, এই নির্বাচন কি চাইছেন? এই নির্বাচনকে তো এই যে উৎসবকে বলছে যে ভোট ডাকাতি, বা এটা তো মহাসচিব যা বলছি। তা আমি বলতে চাই, যদি প্রধানমন্ত্রী এটা তার অন্তরের কথা হয়ে থাকে, এটা বাস্তবায়ন হতে হবে, প্রমাণ দিতে হবে। তিনি শুধু বললে হবে না, এটা প্রমাণিত হতে হবে। প্রমাণিত হইতে হলে এই যে গাইবি মামলা এগুলো বাদ দিতে হবে, এগুলোতে মানুষকে অব্যাহতি দিতে হবে। বিএনপি চেয়ারপারসনকে মুক্তি দিতে হবে। কেন মুক্তি দিতে হবে? বিএনপি চেয়ারপারসন মামলাগুলি আপনি দেখেন যে আইনের সম্ভবত একজন
সিনিয়র জি ওনার কাছে আমি আসবো, আপনাকে শেষ করেন। সিনিয়র আইনজীবী 497-এর সিআরপিসিতে বলা আছে, স্পেসিফিক বলা আছে যে এটা যদি ক্যাপিটাল পানিশমেন্ট হয়, ক্যাপিটাল পানিশমেন্ট বলতে লাইফ টার্ম, মৃত্যুদণ্ড। ম্যাডাম কিন্তু মৃত্যুদণ্ডের মধ্যে পড়ে নাই। মৃত্যুদণ্ড যদি পড়ে বা যাবজ্জীবন সাজা হয়, সেখানেও যদি হয়, তবে সে যদি শিশু হয়, 16 বছর শিশু হয়, বয়স্ক হয় এবং নারী হয়, তবে তার আবেদনটা বিবেচনা করা যাবে। কিন্তু এখানে কি দাঁড়াইলো, কুমিল্লা মামলাতে মামলা কিন্তু একবারে সুনিশ্চিত হচ্ছে না। একটা মামলা জামিন পায়, আরেকটা মামলা সুনিশ্চিত। কুমিল্লা মামলা বা অন্য জামিন দিবে না, জামিন দিবে না, জজ সাহেব রিজেক্ট করবে না, মুক্তি দিতে হবে, গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে, রিজেক্ট দিবে না। দুটো পয়েন্ট আমরা রাখছি, এরপর আমরা আলোচনা আগাবো না। আমি আসবো উচ্চ আদালতে আসা যায়, ওই সুযোগও দিবে না। দুই মাস আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে মিস্টার নুরুল ইসলাম ওমর, আপনি যদি একটু বলেন, জাতীয় পার্টি নিয়েও একটা পয়েন্ট আমরা এখানে রেখেছি আসলে পরবর্তী নেতৃত্ব নিয়ে, এবং সংসদে যে আপনাদের দলের ভূমিকা রাখেন। ধন্যবাদ প্রিয় দর্শক। জি আপনাকে ধন্যবাদ। যে আমি প্রথমে বলি, আমাদের জাতীয় পার্টির যে পয়েন্ট যেটা বলেছেন, এটা নিয়ে কোনো ধূম্রজালও নেই, কোনো বিতর্ক নাই। তার কারণ হলো যে আমাদের মাননীয় চেয়ারম্যান, ওনার ক্ষমতা বলে উনি যাকে দায়িত্ব দিয়েছেন উনি এখন দায়িত্বে আছেন। জি না, একটা বলেছে অবর্তমানে শব্দটা নিয়ে একটু ব্যাখ্যা অস্পষ্টতা ছিল অনেকে বলেছে। উনি যেহেতু এখনো যেহেতু জীবিত আছেন, উনি যেহেতু এখনো জীবিত আছেন, জি, কিন্তু উনি কালকে মানে বিদেশ চলে যাবেন চিকিৎসার জন্য, আগামীকালকে 12টায় ফ্লাইট ওনার। তো এখন দল তো চালাতে হবে, অফকোর্স দল চালাতে গেলে একজনকে দায়িত্ব দিতে হবে, শূন্য থাকা চলবে না, শূন্য থাকা চলবে না। তো এখন সেই দায়িত্বটা ওনাকে দেওয়া হয়েছে, জিএম কাদের সাহেবকে। এটা নিয়ে আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের দলে কোনো বিষয় নাই, দ্বন্দ্বেরও বিষয় নাই। একটা ছিল যে রওশন এরশাদ এবং জিএম কাদের কাকে দিবে, এইটা নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল। হ্যাঁ, এটা না দেওয়া পর্যন্ত দ্বন্দ্ব নয়, এটা না দেওয়া পর্যন্ত একটা পারসেপশন ছিল মানুষের, কে পাবে আসলে, কে পাবে আর কি। কারণ এর আগে তো রওশন এরশাদ তো বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন, অনেকে ভেবেছেন যে উনি হতে পাবেন। এটা ভাবনা থাকতে পারে, এটা কোনো বিষয় না। তো এখন যেহেতু উনি দায়িত্ব দিয়েছেন, উনি দায়িত্ব পালন করছেন, এটা নিয়ে কোনো সমস্যা আমাদের দলে নাই। আর এখানে বর্তমান রাজনীতির যেটা আমাদের তৈমুর ভাই যেটা বললেন যে ওনার চাওয়া পাওয়া, ওনাদের চাওয়া পাওয়া, গায়েবী মামলা প্রত্যাহার এবং ওনার নেত্রীর মুক্তি, তো এইটাই হলো দুঃখজনক আর কি, যে বিএনপির মতো একটি দল, তাদের যে রাজনীতি, তাদের চাওয়া পাওয়া যদি এই দুটো পয়েন্ট হয়, গায়েবী মামলা আর দলের চেয়ারম্যানের মুক্তি দিলেই, এটাই যদি দাবি হয়, জনগণের তো কিছু দাবি উনি বললেন না, একটা রাজনৈতিক দলের তো কিন্তু দেশের জন্য, জনগণের জন্য কিছু দাবি থাকতে হবে। তবে ভাই জনগণের কি দাবি, কিন্তু এইরকম আগে তো আমাকে বাঁচতে দিবেন, তো কথা বললেই তো গ্রেফতার, কথা বললেই তো মামলা, কথা বললেই তো আপনি দেখেন কতটুকু নির্মম অবস্থা। প্লাস হতে পারে না না, নির্মম অবস্থাটা আপনি দেখেন, মানুষ হাজার হাজার মানুষ হাইকোর্টে বসে থাকে জামিনের জন্য, জামিন হয়ে বলি একটু উনি বলুন, আমি কথাটা শেষ করি নাকি উনি বলবো, যেটা বলেন বলুক একটু। হ্যাঁ উনি বলুক। আপনি দলের চেয়ারপারসনের মুক্তি চাইতেছেন, গায়েবী মামলা প্রত্যাহার চাইতেছেন, আপনারা বিএনপি কিন্তু একটা বড় দল, এটা তো অস্বীকার করা যাবে না। থ্যাংক ইউ, এটা কখনোই অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ, বিএনপি, আমরা জাতীয় পার্টি, তো সেখানে আমার কাছে খারাপ লেগেছে সেটা হলো যে বিএনপি যে ঐক্যফ্রন্ট করলেন, যে ঐক্যফ্রন্টের মানে চেয়ারম্যান হলো আমাদের সম্মানিত ডক্টর কামাল সাহেব, তো উনিও আজকে রাতে সিঙ্গাপুর যাচ্ছেন, উনিও যাচ্ছেন, কিন্তু ওনার যে গণফ্রাম, একই প্লেনে নাকি, ওনার যে গণফ্রাম, ওনার যে দল, সে দলটা তো একটা ছোট্ট দল, এবং সে দল আমার তো মনে নিবন্ধনও নাই গণফ্রামের, আমি যতদূর জানি। সে দল থেকে জীবনে কোনোদিন একটি সংসদ সদস্য নির্বাচিত হয় নাই। বিএনপির মতো একটি দল, সেই ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওনারা একটা মানে ফ্রন্ট করলেন,
এইটা কি করে করতে পারেন ওনারা? এইটা যেদিন করছেন সেদিনই তো বিএনপি দুর্বল হয়ে গেছে। এইটা এই যখন হ্যাঁ হতে পারে ফ্রন্ট করতে পারে, ওনাদের যেন 20 দলীয় জোট আছে, কিন্তু তার নেতৃত্বে আছে তো বিএনপি। সেখানে ঐক্য ফ্রন্ট হতে পারে, আরো দলকে নিয়ে হতে পারে, কিন্তু সেটার নেতৃত্বে বিএনপি তো থাকার কথা। যেমন কেউ কেউ এরকম বলছে যে কামাল হোসেন আসলে আওয়ামী লীগেরই লোক, সে হচ্ছে বিএনপিকে এনে নির্বাচনে অংশ করে নিয়েছে। আওয়ামী লীগের লোক তো অবশ্যই খেলেছেন আর কি, উনি আওয়ামী লীগের লোক তো অবশ্যই ছিলেন, এবং বঙ্গবন্ধুর সৈনিক। উনি অস্বীকার তো করে না এখনো এই যে 10 জানুয়ারি প্রোগ্রামও উনি করেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী সবই করেন, স্বদেশ প্রত্যাবর্তন সেটাও করেন, মিটিংয়ে জয় বাংলা বলেন। এটা তো অস্বীকার করা যাবে না। আমি তা বলছি না, আমি বলছি যে একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায়, আপনার যত দামি গাড়ি হোক, একটা ল্যান্ড ক্রুজার গাড়ি যদি আপনার নষ্ট হয়ে যায় রাস্তায়, সেই গাড়িটাকে কে টেনে নিয়ে যায়? কোন স্কুটার, কোন সিএনজি ওই গাড়িটাকে টেনে নিয়ে যেতে পারবে? কামাল হোসেনকে সিএনজি ওই গাড়িটাকে টেনে নিয়ে গেলে তো একটা বড় ট্রাক লাগবে, ওর চাইতে বেশি পাওয়ার গাড়ি লাগবে। কামাল হোসেনকে আপনি সিএনজি স্কুটারের সঙ্গে তুলনা করছেন? না, আমি উনি সম্মানী মানুষ ওইভাবে বলছি না, আমি বলছি যেটা হলো যে উদাহরণটা তাই বোঝা যাচ্ছে, তাহলে বিএনপি যে ল্যান্ড ক্রুজার আর উনি হচ্ছেন সিএনজি। না, বিএনপিকে টেনে নিয়ে যাবে, বিএনপির চেয়ে একটা বড় দল হতে হবে। কিন্তু গণভ্রান্ত, তারপর নাগরিক ঐক্য, তারপরে যে আপনার জাসদ যে অংশটা আছে রব ভাইয়ের, এই কোনোটা দলই তো বিএনপির চেয়ে বড় দল নয়। কিংবা কাদের সিদ্দিকী, এই দলগুলো কোনোটাই তো বিএনপির চেয়ে বড় দল নয়। তো তাহলে বিএনপি ধরলাম যে ওনারা অচল হয়ে রাস্তায় পড়েছিলেন, আর ওনাদেরকে একটু টানা দরকার ছিল। তাছাড়া ঐক্যফ্রন্ট কেন করবেন? ঐক্যফ্রন্ট তো করতে গেছেন যে আমার মনে হয় যে ওনারা অচল হয়ে পড়েছিলেন রাস্তায়, ওনাদেরকে টেনে। এখন অনেকে বলছে ঐক্যফ্রন্ট ভেঙেও যেতে পারে, আপনার কি মনে হচ্ছে এর ভবিষ্যৎ কি? ঐক্যফ্রন্ট যেসব কথাবার্তা আমরা দেখি তাতে তো এটা ভেঙে যাওয়ারই কথা, এটা তো থাকার কথা নয়। আর এটা তো বলা হচ্ছে কামাল হোসেনের যে 2জন সদস্য তারা হয়তো শপথ নিতেও পারেন, এরকম ইঙ্গিত দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা তো আমরা মনে করি যে নিতে পারেন। হ্যাঁ, বিএনপিও নিতে পারে, তার কারণ এই দুটো দাবি যদি হয়, এই ওনার যে দুটো গায়েবী মামলা, চেয়ারম্যানের মামলা প্রত্যাহার, তো এই দাবি, এইরকম দাবি যদি হয় তাহলে বিএনপিও তো শপথ নিতে পারেন। জি, এটা অসম্ভব কিছু নয়। সম্ভবত দুজনের বক্তব্য শুনেছেন, আপনি যদি একটু আগান। বিনা প্রশ্নে না, ওই যে দাবি দুটো যোগ করেছে, কতটা যৌক্তিক আসলে চেয়ারপারসনের মুক্তি এবং তৈবুর আলম খন্দকার ভাই বিএনপির একজন ত্যাগী এবং মাঠের কর্মী, বঞ্চিত কর্মী, জি, বঞ্চিত নেতা। উনি যে কথাগুলো বলেছেন এটা ওনার কথা না, এটা ওনাদের পার্টি স্ট্র্যাটেজি। এটা গায়েবী মামলা বলতে কোনো জিনিস নাই। ফৌজদারি মামলায় আপনার কোনো তামাদি আইন নাই। আজকের খুনের মামলা 50 বছর পরে হতে পারে, এটা আপনি ভালো করে জানেন। ফৌজদারি মামলা তামাদি হয় না, তামাদি হয় না, এটা নিয়ে কোনো কথা না। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সত্যি কথা বলছেন যে গায়েবী বলতে কোনো জিনিস নেই। মামলা সত্য, যদি তদন্তে প্রমাণিত হয় যে মিথ্যা, তাহলে আমরা তাকে ছেড়ে দেবো, এটা পরিষ্কার করে বলেছেন। আরেকটা বলেছেন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে। খালেদা জিয়ার মুক্তি আপনারা তো আইনি লড়াই তো শক্তভাবে করেন নাই। যে সাজাগুলো হয়েছে, যদি আপনার লয়াররা বিএনপির তারা যে সঠিকভাবে ম্যাডামের মামলাগুলো চালাতেন, তাহলে রেজাল্টটা এরকম নাও তো হতে পারত। এখানে আমি উকিল হিসেবে আমার এটা অবজারভেশন। অবশ্যই। এবং যেহেতু আমি উকিল, আমি সবসময় চেষ্টা করি আমার মামলায় আমি জিতবো। মক্কেল টাকা দিল কি না দিল এটা বড় কথা নয়, কারণ লয়ার তো আসলে জেনারেল একটা যুদ্ধের। একজন লয়ার কিন্তু একটা যুদ্ধের জেনারেল, কারণ মামলাটা তো যুদ্ধ। মাঠের যুদ্ধটাকে সভ্যতা এবং আইনের কারণে কোর্টে চলে আসছে আদালতের কাছে, সেখানে ওনারা ঠিকভাবে মামলা চালায় নাই, যার জন্য আজকে বয়স্ক মহিলা জেল খাটতেছেন এবং অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তো সুতরাং এখন ওনাদের যে মুক্তি দিতে হবে, এই কথাটা তো ওনার মধ্যে একজন সিনিয়র নেতা এটা বলতে পারেন না। মুক্ত করে নিতে হবে আইনের মাধ্যমে। আপনাকে মুক্তি কেউ দেবে না, কারণ উনি রাজনৈতিক বন্দী নন। বেগম খালেদা জিয়া রাজনৈতিক বন্দী নন, এটা মাথায় রেখেই তাদের কথা বলা উচিত। উনি জেলে আছেন, এটা আমারও একটা মনের বিষয় আছে যে বয়স্ক লোক, ওনার সময় আমরাও তো পার্লামেন্টের মেম্বার ছিলাম 2বার 3বার, আমরা দেখেছি। কিন্তু উনি যে জেল খাটতেছেন, ওনাদের দুঃখ আমাদের বেশি, কিন্তু ওনারা তো মামলা চালাতে পারেন নাই। এবং এটাই না শুধু, আপনি দেখবেন
যে সিরিজ অফ কেসেস এগেনস্ট হার, এই যে নাইকো, গ্যাটকো, তারপর কয়লা খনির মামলা, এগুলো তো বড় বড় মামলা। এবং আমি জানি না যে ওনার ফেইথ কী অবস্থায় থাকবে, আমি জানি না। কারণ মামলা যদি এইভাবে চলে এবং প্রত্যেকটা মামলা আপনি অধ্যাপক মানুষ, আপনি জানেন যে এই যে দুদক কিন্তু মূলত, আমরা যদিও কেয়ারটেকার গভর্নমেন্টের বিরুদ্ধে ছিলাম, কিন্তু দুদকের সময়, ওই সময় যিনি দুদকের চেয়ারম্যান ছিলেন হাসান মাসুদ চৌধুরী, জি, উনি কিন্তু প্রত্যেকটা মামলা, যে মামলাগুলোতে উনি চার্জশিট দিয়েছেন, একটা মামলা থেকেও কেউ বিনা বিচারে রেহাই পাবে না, তাকে বিচার ফেস করতেই হবে, সেভাবে তৈরি করেছে। আমি দেখেছি অনেকগুলো কেস। এইখানে ওনাদের এই যে দুর্বলতা, সেটা অপরের মাথায় দিলে তো হবে না। আজকে আওয়ামী লীগকে দোষারোপ করে। আরেকটা কথা যেটা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট, যে ভোট ডাকাতির নির্বাচন। আমি তৈমুর ভাই আমার বয়সে ছোট, কিন্তু উনি একজন ভালো মানুষ, উনি একজন সজ্জন লোক, উনিও অ্যাডভোকেট। আমি ওনাকে সেদিন একটা টক শোতে, খুব সম্ভব ৭১-এর টেলিভিশনের টক শোতে বলেছিলাম যে আপনি আমার এলাকায় চলেন, আমার এলাকায় যদি কেউ বলতে পারে যে এখানে ভোট কাটছে, একটা লোক ভোট দিতে পারে নাই, একটা লোকও যদি বলে যে আমি ভোট দিতে পারি নাই, তাহলে আমি পদত্যাগ করবো। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম। তারপর উনি বলছেন আমি যাব, কারণ উনি বরগুনাতে সুপরিচিত। উনি যখন বিআরটিসির চেয়ারম্যান ছিলেন, তখন উনি বরগুনায় গিয়েছিলেন বিএনপির আমলে, এবং উনি আমাদের বরগুনা বারের একজন আজীবন সদস্য। উনি সেটা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। আপনি আমারটা দিয়ে প্রমাণ করেন এই দেশে কে ভোট কেটেছে, কিভাবে কেটেছে, কেন এগুলো বলেন। এই যে এই কথাগুলো বলে আপনারা গণতন্ত্রকে দুর্বল করেন, মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোকে আপনারা ধূলিসাৎ করে দেন। মানুষ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কেন? আপনাদের দল নাই, আপনাদের নেতা নাই, আপনাদের মাথা নাই, আপনাদের আদর্শিক কোনো শক্ত মতাদর্শ নাই, আপনাদের সেভাবে কমিটমেন্ট নাই কোনো কর্মীর। আজকে আপনারা কামাল হোসেনের কথা বললেন, যে ওমর সাহেব ঠিকই বলেছেন, বিএনপি কেন নেতা হলাত করবে? বিএনপি কেন নেতা হলাত করবে? আমি কিন্তু আজকে নতুন না, আমি এখন থেকে ৮ম ৯ম পার্লামেন্ট আমি পরিষ্কার করে বলেছিলাম যে বিএনপি কোনো পলিটিক্যাল পার্টি না, কারণ তার রাজনৈতিকভাবে জন্ম হয় নাই। তার জন্ম হয়েছে সামরিক পোশাক পরিহিত একজন জেনারেল, এবং তিনি যখন একই সঙ্গে সেনাবাহিনী প্রধান, তখন তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি। এই ক্ষমতাটা খাটিয়ে তিনি কিছু কিছু লোক নিয়ে, যারা বিতর্কিত লোক সমাজে, এই যে মওদুদ সাহেবকে তো একটা দুর্নীতি মামলাতে সাজা হয়েছিল, সেই সাজা মওকুফ করে দিয়ে আবার জিয়া রহমান তাকে মন্ত্রী বানিয়েছে। সুতরাং এই সমস্ত কথাগুলো বলে আজকে আপনাদের কী আছে? আপনাদের নিবেদিত কর্মী পাবেন কোথায়? আপনাদের আদর্শটা কি? এদেশের জনগণের জন্য আপনারা কী করেছেন? আপনাদের আদর্শটা কি বলেন? আপনাদের কোনো আদর্শ নাই, আপনাদের কোনো রাজনৈতিক দল না। আজকে একটা জিনিস আমি উদাহরণ দিয়ে বলতে চাই, যে পিরামিডটা যখন তৈরি হয়েছে তখন তো নিচে অনেক ফাউন্ডেশন, ওনাদের কোনো ফাউন্ডেশন নাই। ওনটা হচ্ছে চূড়াটা নিচে নেমে গেছে, ফাউন্ডেশনটা উপরে একটু বসে রয়েছে। কবে? এই বিএনপি তো আপনার রাজনৈতিকভাবে এই দেশের যদি জনগণ উল্টো পিরামিড কাঠামো হয়ে গেছে, উল্টো পিরামিড, পুরোপুরি উল্টো ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার। এইভাবে তো চলতে পারে। বিএনপি ঠিক রাজনৈতিক দল না, বিএনপির ফাউন্ডেশন নাই। আর যেটা ওমর ভাই বলেছেন যে জনগণের এজেন্ডা কোথায় আপনার? 10 বছর শুধু নেত্রীর পদত্যাগ চেয়েছেন, মুক্তি চেয়েছেন আপনারা। অনেকগুলি কথা আসছে, তো বলেন, আপনি জবাব একটু দেন। সময় দিবেন কথাটা জবাব। নিশ্চয়ই, আমাদের সময় নিয়ে নেব। প্রথম হলো যে ডক্টর কামাল হোসেন সম্পর্কে যে কথাগুলো বলা হ্যাঁ, যে হচ্ছে, সিএনজি স্কুটার কেন ট্রাক টানবে? আমি বলি, এটা ওনারা হয়তো মনে করছেন এই বিএনপি ও একটা ঐক্য ফ্রন্টে গেছে, জাতীয় পার্টিও কিন্তু একটা ঐক্য জোটে গেছে। সেখানে জাতীয় পার্টির লিডিং পার্টি হলো আওয়ামী লীগ, ঐক্য জাতীয় কি জাতীয় আপনাদের মহাজোট, হেল্প করলাম আপনার, থ্যাংক ইউ। আর ঐক্য ফ্রন্টেরও লিডিং দল হইল বিএনপি। না, কিন্তু নেতা কামাল হোসেন কেন? এই প্রশ্ন ওমর ভাই করেছেন। কথাটা বলি, ওনাদের নেত্রী কিন্তু শেখ হাসিনা, কথাটা শেষ, মহাজোটের নেতা। আর ভাই কথাটা শেষ বলেন। একজন সিনিয়র ম্যান হিসাবে তাকে আহ্বায়ক কনভেনর করা যায়, কিন্তু লিডিং দল হলো বিএনপি। কিন্তু আমাদের বেনিফিটটা কী হয়েছে সেটা আমি বলতে চাই। আমি সমালোচনার খাতিরে সমালোচনা বা এই টকশোতে কথা বলার সুযোগ পেয়ে অদায়িত্বশীল কোনো কথা বলবো না, বলেন আপনি। প্রথমত হইলো বিএনপিকে এই আওয়ামী লীগ বা সরকার এই মুক্তিযুদ্ধের বিরোধী একটা দল হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছে। কথায় কথায় জামাত, বিএনপি জামাত, বিএনপি জামাত, যত অরাজকতা করে বিএনপি জামাত, এই জামাতের নামটা, বিএনপির নামটা বলার জন্যই জামাতের নামটা আনছে। কিন্তু এখানে একটা লাভ হয়েছে, সেটা হলো যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যারা ভেটারান মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকে যারা ওই সময়ে ফোরফ্রন্টে থেকে নেতৃত্ব দিছে,
তারা কিন্তু এই দানের শীষে নির্বাচন করছে। অতএব এটা ক্লিয়ার যে বিএনপি মুক্তিযুদ্ধ বিরোধী দল না। কারণ এটা আমাদের গায়ে খুব লাগতো যে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাই না। মুক্তিযুদ্ধ কমন ইস্যু ফর দ্য কজ অফ দ্য পিপল অফ দ্য বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের এটা একটা সম্পদ। তাহলে জামাত প্রশ্নে আপনাদের অবস্থানটা কি হবে? এখন স্পষ্ট কিন্তু করেন না। কথাটা শেষ করি। জি, এখন এই ডাক্তার কামাল বা ওই যে যারা আছেন আসম আব্দুর রব, ডক্টর কামাল, হ্যাঁ ডক্টর কামাল, তারপরে আসম আব্দুর রব, তারপরে যারা আছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, একটা ভেটারান মুক্তিযোদ্ধা, সম্মুখ মুক্তিযোদ্ধা, ওই সময়ের মধ্যে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা, যিনি সেনাবাহিনীর বাইরে যিনি বীরুত্তম উপাধি পেয়েছেন, তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করছে। এটা দেখা যায় যে মুক্তিযোদ্ধাদের কাছে বিএনপি একটা গ্রহণযোগ্যতা আছে। দ্বিতীয় কথাটা হলো যে এবার বিএনপি নির্বাচনে গেল কেন এত প্রতিকূল অবস্থার মধ্যে? এইটাই প্রমাণ করতে গেল যে ওই যে আওয়ামী লীগ সহ সবাই একটা আন্দোলন করছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া নির্বাচন হবে না। এইটা এবার প্রমাণ হলো যে বাংলাদেশের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই একটা সুষ্ঠু নির্বাচন হবে না। কারণ আমাদের আমলাতান্ত্রিক সিস্টেমটা হলো উপনিবেশিক, কলোনিয়াল। ওইটা ওই আইন ওই প্রভুত্ববাদ। একটা কথা আছে যে সংবিধানের মধ্যে, ওনারা তো সংবিধানের নিয়ে আলোচনা করবেন, সেখানে 21 ধারায় বলা আছে যে প্রজাতন্ত্রের কর্মচারীদের দায়িত্ব হলো শুধু জনগণের সেবা করা, অনলি দ্য মোটো, একমাত্র উদ্দেশ্য থাকতে হবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না, তারা একতরফাভাবে কাজ করে, সরকারের পক্ষে গিয়ে কাজ করে, এবং যেগুলি সাংবিধানিকভাবে যেগুলি নিরপেক্ষ প্রতিষ্ঠান, তারাও সরকারের পক্ষে একতরফাভাবে কাজ করে। ওগুলি প্রমাণের জন্যই এই নির্বাচনটা দরকার ছিল। এখন প্রশ্নটা হলো ওই যে বিএনপির যে ম্যাডামের দেশনেত্রী খালেদা জিয়ার মামলাটা রাজনৈতিক না, এটা ওনারা বলতে চায়। ইতিপূর্বে যত মামলা হয়েছে পৃথিবীতে কোথাও এই কথা লেখা নাই কাগজে কলমে এটা রাজনৈতিক, কিন্তু যেই মামলাটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয় সেটাই কিন্তু পাবলিক পারসেপশন। পাবলিক মনে আপনি এটা মিডিয়ার শিক্ষক, আপনি জানেন যে জনগণের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে কিন্তু মানুষের একটা কনসেপশন সৃষ্টি হয়। এবং এই কনসেপশনটা এটি যে 111-এর সময় দুই দলের বিরুদ্ধে মামলা হয়েছে, প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু জাদুর স্পর্শে মাননীয় প্রধানমন্ত্রী সব মামলা শেষ না। একটু ভাই আমি একটু আপনি প্লিজ আমি মনে করে দিই, অবশ্যই একটা অভ্যুত্থান যদি হয় যে আকারে প্রকারেই হোক, 111 একটা অভ্যুত্থানই ছিল। কারণ যখন প্রেসিডেন্টের এই যে রিলেশনস অফিসারে যখন থাপ্পড় মারছে রাষ্ট্রপতির পাশে এসে পড়িয়ে গেছে, ওইটাই অভ্যুত্থান হয়ে গেছে। এখন অভ্যুত্থানের পরে সবসময় দেখা গেছে পৃথিবীর সব দেশে যারা ক্ষমতায় থাকে তাদের উপর অত্যাচারটা বেশি হয়, তাদের ধরপাকড় হয়। কিন্তু আশ্চর্য এই দেশে অভ্যুত্থানের পরে কিন্তু প্রথমেই গ্রেপ্তার হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এটাও কিন্তু মনে রেখে কথাগুলো বলবেন। জি না, তখন তো আবার মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলছে যে 111 আমাদের আন্দোলনের ফসল। যে ওই কথার মধ্যে যেতে চাই না, কথাটার মধ্যে যে কথাটা আসতে চাই সেটা হলো যে যদি সামনের দিকে তাকাইতে বলেন, রাইট, আমি সামনের দিকে তাকাই, বিএনপি আবার কিভাবে ঘুরে দাঁড়াবে, সেটি দল হিসেবে কিভাবে ভূমিকা রাখবে সেটা যদি নেতা কর্মীর কিন্তু হতাশার মধ্যে আছে, সেটা আমি পরিষ্কার ভাষায় বলতে চাই। চাঙ্গা করবেন কিভাবে সেটাই আমি বলতে চাই, সেটা আমি বলবো। দল আমার উপর সন্তুষ্ট হইতে পারে, দলের কোনো নেতা অসন্তুষ্ট হইতে পারে, তারপর আমি বলতে চাই যেহেতু দল করি, এই দল ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নাই, সেখানে দলকে জবাবদিহিতে আনতে হবে। জবাবদিহিতে আনতে হবে এই হলো এই যে যেমন এইবার নির্বাচনটা হইল, দেখা গেছে যে একদল কিছু লোক নির্বাচনের পক্ষে কাজ করছে, কিছু লোক নির্বাচনের নীরব ছিল, কিছু লোক নির্বাচনের বিরোধিতা করছে, সরকারের সাথে আঘাত করে প্রার্থীর পক্ষে কাজ করে নাই। আমি নমিনেশন পাইনি, কিন্তু আমি কিন্তু প্রার্থীর পক্ষে কাজ করছি, যানজীবন দিয়ে কাজ করছি, মিছিল শহরের উপরে দিয়ে মিছিল করে গিয়ে জনসভার মধ্যে উপস্থিত হয়েছি। এটাকে দলকে জবাবদিহিতে আনতে হবে। আরেকটা কথা হইল যে কথাটা এখন দলের মূল নেতারাও বলেন যে ওই ঘরে বসে আর কমিটি হবে, এলাকায় গিয়ে কমিটি করতে হবে, কর্মীদের ভোটের মতামতের ভিত্তিতে কমিটি হবে। যদি বিএনপি এটা করতে পারে যে কর্মীদের মতামতের উপরে ভিত্তি করে যদি ভালো প্রস্তাব, এর মানে হচ্ছে যে দিতে পারে, পার্টির ভিতরে একটা গণতন্ত্রের চর্চা থাকতে হবে। অবশ্যই ধন্যবাদ মিস্টার ওমর। আপনি যদি বলেন, আমরা একটা আশঙ্কা করছি যে আসলে সংসদ কার্যকর হয় যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে। এবার আওয়ামী লীগ যেভাবে একটা সুনামি ভিক্টোরি পেয়েছে, জাতীয় পার্টি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারবে? কারণ এর আগের ইয়েতেই আপনারা কিন্তু সরকারের সঙ্গে ছিলেন আসলে।
একটা মনস্তাত্ত্বিক চাপও তৈরি হয়। আমি বলি আর কি, পার্লামেন্ট কতটা ফাংশনাল হবে। এটা অনেক সময় এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়েছে, আজকেও আমি দিই আপনাকে। আমরা কিন্তু একটা পরীক্ষিত বিরোধী দল। গত 5 বছরে আমরা সংসদে যে বিরোধী দলের ভূমিকা পালন করেছি, আমরা বলেছি আমরা একটা পজিটিভ বিরোধী দল, যে আমরা প্রত্যেকটা ইস্যুতেই আমরা এরকম চাই নাই যে সরকারকে উৎখাত করতে হবে। এইটা বিরোধী দলের কাজ নয়, উৎখাত না, কিন্তু পার্লামেন্টে যে ডিবেট হয়, ডিসকোর্স, আমরা কিন্তু 5 বছর কোনো ডিবেট দেখিনি না, আমরা বিতর্ক দেখিনি। ভালো বলেন যে সম্বোধ আছেন ঝান্ডু পার্লামেন্টে, বলেন আপনি পুরো পৃথিবী জুড়ে পার্লামেন্টে কিন্তু তুলোধুনো করা সরকারকে, তুলোধুনো করা হয়। তুলোধুনো মানে আপনি কোন তুলোধুনো চাইতেছেন? এটা ইউকে থেকে শুরু করে সমস্ত পার্লামেন্টে হয়। তুলোধুনাটা হয় কিন্তু ওর একটা মাপ থাকে, যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, কিন্তু পুরো ডিবেট দেখে কতটুকু ধুনলে পারে এটা বালুচ বানানো যাবে, লেপ বানানো যাবে। বেশি ধুনলে কিন্তু আবার এটা বানানো যায় না, তোষকও তো হয় না, তোষকও হয় না, কিচ্ছু হয় না। তো যাই হোক, শোনেন, আমরা জাতীয় পার্টিকে বলতে ওরা সরকারও আছে, বিরোধী দলও আছে, হাস আর সজারু, সরকারও বলতে পারে। আমরা সরকারে কখনোই ছিলাম না। মাননীয় মন্ত্রী ছিল আপনার দল থেকে। আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন সাহসী নেতা, যে বিরোধী দলের 3 জন সংসদ সদস্যকে ক্যাবিনেটে কাজ করার সুযোগ দিয়েছে। এটা সব গভর্নমেন্ট এবং কোনো গভর্নমেন্টই সাহস পায় না বিরোধী দলের পার্লামেন্ট মেম্বারদেরকে ক্যাবিনেটে নিয়ে এসে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া। আমাদের কোনো এমপি তো আওয়ামী লীগে জয়েন করেনি, আমাদেরকে সেখানে কাজ করার সুযোগ দিয়েছিল। যখন আপনি সুযোগ দিচ্ছেন তখন কিন্তু আমরা বিরোধী দলে ওইভাবে সরকারকে সমালোচনা করতে পারছেন না, আপনি নিজে গভর্নমেন্টের পার্ট হচ্ছেন। মাইন্ড সেটআপের ব্যাপার, নিজেকেই নিজে সমালোচনা করতে হচ্ছে। মাইন্ড সেটআপের ব্যাপার। আমরা দেখেন পার্লামেন্টে কোন বিষয়টা নিয়ে আলোচনা করিনি, প্রত্যেকটা বিলে আমরা সংশোধনী নিয়ে এসেছি, প্রত্যেকটা বিলে আমরা আলোচনা করেছি। এবং এই দেশের যখন যে ক্রাইসিস অবস্থার সৃষ্টি হয়েছে সে বিষয়গুলো পয়েন্ট অফ অর্ডারে আমরা কথা বলেছি। কিন্তু এখানে বিষয়টা হলো যে আমরা বিরোধী দলের সংখ্যা তো আমাদের বেশি নয়, সংখ্যা বেশি হলে তো আমরা ক্ষমতায় থাকতাম। এক্স্যাক্টলি। তো এখন তাহলে কিভাবে কার্যকর সংসদ হবে বলে মনে হয়? না, অকার্যকর সংসদ হয়েছে আমাদের অতীতে। আমরা যখন বিরোধী দলে ছিলাম না, তার আগে পার্লামেন্টে যারা বিরোধী দল ছিল, বয়কট দেখেছি আমরা, দিনের পর দিন বয়কট তো দেখেইছেন। আমার মনে হয় যে আপনি ভাবিকে নিয়ে, আপনার ছেলে মেয়েকে নিয়ে পার্লামেন্ট দেখার ইচ্ছা, আমার স্ত্রী সন্তান কেউ নাই, আমি একা। আসলে আপনি একা, যদি থাকতো, আমাকে কেউ বিয়ে করেনি, যদি থাকতো তাহলে আপনি ভাবিকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে পার্লামেন্ট দেখতেন না। তাহলে এত অশ্লীল ভাষা সেখানে প্রয়োগ হইতো, ফাইল ছেঁড়াছিড়ি হইতো, ফাইল দিয়ে ঢেল মারা হইতো। কোনো ভদ্রলোক, একজন সংসদ সদস্য এটা করতে পারে না, যেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করবে। তা আমরা সেটা পরীক্ষিত বিরোধী দল। এবারে আমরা আরো ভালো ভূমিকা রাখবো বিরোধী দল হিসেবে আপনি আশা করছেন? না, আশা করছি। এখন আমি একটা কথা বলতে চাই, সেটা হলো তৈমুর ভাই যে কথাটা বলেছে, এই ঐক্যফ্রন্টটা ওনারা করেছে কি কারণে? স্বাধীনতার পক্ষের শক্তি এটা প্রমাণ করার জন্য ওনারা ঐক্যফ্রন্ট করেছে। এইটা অত্যন্ত একটা দুর্বল যুক্তি। তার কারণ ওনাদের দলের চেয়ারম্যান মরহুম জিয়াউর রহমান, সাবেক রাষ্ট্রপতি, উনি তো সেক্টর কমান্ডার ছিলেন, এটাই তো বড় প্রমাণ। কিন্তু ঘটনাটা হলো, ওনারা যেটাই করুক, বিএনপিটাকে ডমিনেট করে এসছে সবসময় প্রাক্তন মুসলিম লীগাররা। এই স্বাধীনতা যুদ্ধের পরে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমরা কথা বলবো বিরতির পরে। প্রিয় দর্শক, সময় হলো বিরতির। আপনারা দেখছেন আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। আমরা কথা বলছিলাম এই সময়কার রাজনীতি নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই আমরা ফিরে আসছি। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার সমকালীন ঘটনা নিয়ে আরটিভির সরাসরি আলোচনা অনুষ্ঠান আওয়াজ ডেমোক্রেসি। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম রাজনীতি কোন পথে। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে সম্ভবত যদি বলেন, দুজন কিছু প্রশ্ন রেখেছেন আসলে, তার প্রেক্ষাপটে বলেন। আসলে শেষ করতে দেননি। আচ্ছা, আপনি শেষ করেন তাহলে। পার্লামেন্ট কিভাবে কার্যকর হবে? এটা না, ওনার এই জিনিসটা ওনার যে প্রমাণ করার জন্য, ওনারা স্বাধীনতার পক্ষের শক্তি, এটা প্রমাণ করার জন্য ঐক্যফ্রন্ট করেছে। এই বিষয়টা আমি বলছি প্রমাণিত হয়েছে। তার মানে নির্বাচনে জয়লাভ করে, তার মানে আগে কি তাহলে দ্বিধা ছিল? না, দ্বিধা ছিল। সমালোচনার মুখে একটা ছাই পড়লো, অবশ্যই দ্বিধা ছিল। সমালোচনার মুখে একটা ছাই পড়লো যে জামাত বিএনপি, জাপান বিএনপি
শোনেন বলি, অবশ্যই দ্বিধা ছিল, তার কারণ আমরা দলের চেয়ারম্যান বিশ্বাসী ছিলেন না। অবশ্যই আত্মবিশ্বাস। না, আমরা অবশ্যই আত্মবিশ্বাসী আত্মবিশ্বাসী। না, আত্মবিশ্বাসী না থাকার কামালের পিছনে- মতো একটা 10 ফুট লোকের আপনি নেতৃত্ব দিয়ে করতে পারেন না। আত্মবিশ্বাস দাদা, যার কোনো ভিত্তি আত্মবিশ্বাসী নাই। না থাকার কথা, কারণটা আমি বলি যে ওনাদের দলের চেয়ারম্যান ছিলেন সেক্টর কমান্ডার, কিন্তু বিএনপিটাকে ডমিনেট করত প্রাক্তন মুসলিম লীগাররা। অবশ্যই মুসলিম লীগার নিয়ে এসে বিএনপিটা গঠন করা হয়েছিল। আর হলো স্বাধীনতা বিরোধী আরেকটা যে শক্তি ছিল জামাত, যারা এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ সুবিধা ছিল না, মরহুম জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগটা দিল সাপোর্ট নেওয়ার জন্য। এবং যার জন্য দেখেন এখন যে কোনো নির্বাচনে, যে কোনো বিএনপির মধ্যে কিন্তু অনেক গ্রুপিং আছে। উনি যেন বলেছেন যে আমাদের ভিতরে অনেক বিএনপির লোক আছে সরকারের সঙ্গে আঘাত করে আমাদেরকে ভোটের বিরুদ্ধে গেছে, ওইটা নয়, এটা সঠিক নয়। সঠিকটা হলো দলের মধ্যে গ্রুপিং আছে, গ্রুপিং এর কারণে একজন দলেই আরেকজন থাকে, দেখতে সেটা পারে না, সব দলেই সব দলে কিন্তু আছে। আছে, সব দলেই আছে। কিন্তু একটা জিনিস জেনে রাখেন যে জামাতের একটি ভোটও মিস হবে না। নির্বাচন হলেই বিএনপির যে ক্যান্ডিডেটই থাক না কেন 100% ভোটই জামাতের চলে যাবে, বিএনপির ভোট মিস হতে পারে বিএনপির গ্রুপিং এর কারণে। তা আমি এই জন্য বলছি তো যে এই আপনাদের নির্বাচনের যথেষ্ট মধ্য দিয়ে কি জামাতের রাজনীতি কি হলো? না, আসলে? ওনাদের যথেষ্ট সন্দেহ ছিল, Impact টা কি যথেষ্ট জামাতের দুর্বলতা উপরে? ছিল। হ্যাঁ। দুর্বলতা ছিল যেহেতু মুসলিম লীগাররা ওনাদেরকে বিএনপিকে ডমিনেট করত এবং জামাতের সমর্থনে জামাতকে জোটে রেখে ওনারা পলিটিক্স করছেন। এইটাকে ওয়াশ করার জন্য, মানুষের আয়ু ওয়াশ করার জন্য জি। এটা হতে পারে, সেটা উনি বলতে পারে। বিএনপির একজন রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন সাহেব বলেছেন যে বিএনপির উচিত জামাতকে বিযুক্ত করা, ছেড়ে দেওয়া। কখনোই ছাড়বে না, কখনোই ছাড়বে না। আমি বলে গেলাম আপনার এই টেবিলে, বিএনপি কখনোই ছাড়তে পারে না। তার কারণটা হলো যে বিএনপি মানে মুসলিম লীগারদের সঙ্গে জামাতের যে একটা পুরনো ফ্রেন্ডশিপ। মুসলিম লীগের কিন্তু সবাই ছিল, সেটা বলে হবে না। 47 সালে এই দেশের রাজনীতিবিদ সবাই মুসলিম লীগ ছিল, পরে কিন্তু এখান থেকে আওয়ামী লীগ হয়েছে। উনি যেটা বুঝাতে চেয়েছেন, আপনি বলি ওমর ভাই যেটা বুঝাতে চেয়েছেন যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো লোক বা সমর্থন তিনি পান নাই। তিনি টোটাল মুসলিম লীগটাকে এটা আমি ক্লিয়ার নিয়ে করতে আসলেন চাই আপনাকে। এবং যারা হচ্ছে প্রো পাকিস্তানি মুসলিম লীগ, যাদেরকে তাহলে স্পষ্ট হয়। যাদেরকে যারা এদেশে নিষিদ্ধ ছিল জামাত, আর্টিকেল 12 বঙ্গবন্ধু উঠিয়ে দিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না, সেই জায়গাটায় এনে তিনি দলটাকে শক্তিশালী করেছিলেন এবং এই পাপের কারণেই আজকে তাদের এই অবস্থা। না, মুসলিম লীগের জেনারেশন তো আমরাও, Exactly, আমি কিন্তু সেটাই বলছি। আমরা 6 দফা 11 দফা আন্দোলন করছি, এখান থেকে সরে আসে সবাই। না, কি জন্য করেছি? আমার কিন্তু চাঞ্চ চলে যাচ্ছে। আমরা যখন দেখেছি যে হ্যাঁ, আমাদের কোনো সত্যি ভবিষ্যৎ বলছে, নাই, তার চান্স চলে যাচ্ছে। আপনি বলেন। বলেন। একটা দাদা জিনিস বলেন। ওমর ভাই, এটা very না, academic আপনি বলেন, এখন discussion, 10 মিনিট সেটা সময় হচ্ছে আছে আমাদের। হ্যাঁ, যে মাত্র 10 মাত্র মিনিট 10 মিনিট, আপনি সময় ব্যবহার করুন আপনার। আচ্ছা, আপনি দেখেন উনি একটা সত্য কথা বলেছেন। ওয়েস্টমিনিস্টার সিস্টেমে, পার্লামেন্টারি সিস্টেমে সংসদ নেতা যাকে খুশি জাতির প্রয়োজনে, দলের প্রয়োজনে তাকে তিনি মন্ত্রী করার প্রস্তাব দিতে পারেন। রাইট। তিনি প্রস্তাব দিয়েছেন, জাতীয় পার্টি সেটা গ্রহণ করে তারা কাজ করেছেন। এ কথার অর্থই না যে সমস্ত জাতীয় পার্টি এই আওয়ামী লীগের কাছে মাথা বিক্রি করেছে, এটা ঠিক না। ওনারা সমালোচনা করেছেন, আর সমস্ত তো আর আপনি টোটাল পার্লামেন্ট 5 বছর সবটা দেখেন নাই। জি। ওনারা সরকারের বহু সমালোচনা করেছেন, আইন প্রণয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জনগণের পক্ষে, এবং তার মধ্যে উনি একজন, ওমর সাহেবও একজন, উনি অনেক কাজ করেছেন। সেখানে মূল কথা হচ্ছে যে সংসদ নেত্রী বা সংসদের নেতা যদি মনে করেন যে আমার বিরোধী দলের ওই লোকটা দেশের অর্থমন্ত্রী হিসেবে কাজ করতে পারবে ভালো, তাকে ডাকতে পারেন। তিনি যদি আসেন, এখানে দোষের কিছু হয় নাই, এবং এই সরকারের থেকেও তারা বিরোধী দলের কাজ করে। এবার কেমন মনে হচ্ছে সংসদ কতটা কার্যকর বলে মনে হয়? এবার ভালো হবে, কারণ বিএনপি তো আসছে না আসলে। ভালো হবে এই কারণে যে যেহেতু বিএনপি কোনোদিন বিরোধী দলের প্র্যাকটিস করে নাই বেশি, জাতীয় পার্টি শুরু করছে, এটা ভালো লক্ষণ। কারণ জিনিস তো একই, জাতীয় পার্টি একই, ঘুরে সবই তো ক্যান্টনমেন্টে জন্ম হয়েছে। এটা নিয়ে তাদের জনগণের মধ্যে তাদের ভিত্তিটা কি ছিল? এরশাদ সাহেব ক্ষমতায় এসে মানে জিয়ার দলের লোকের তো অনেকটাই না, উনি আবার ক্ষমতায় নিয়ে আসছেন। এখন মূল কথাটা হচ্ছে যে জিয়াউর রহমান সাহেব যে দলটা করছিলেন সেই স্বপ্ন ভেস্তে গেছে, ভেঙে গেছে। কারণ উনি ওনার দলটাকে চালাবার মতো উনি কোনো ব্যবস্থা করতে পারেন না, এটা চলবে না। আমি পরিষ্কার করে বলেছি যে বিএনপি আপনার রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় যে পার্টি, পলিটিক্যাল পার্টি যেটা, বিএনপি সেই সংজ্ঞায় পড়ে না। সেই সংজ্ঞায় পড়ে না বলে এটা কোনো রাজনৈতিক দল। ঘাটতি কোথায় দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, মানে কোন সংজ্ঞার ঘাটতিটা কোথায়? বিএনপি সংজ্ঞার ঘাটতি, ওদের জন্ম তো জনগণের মধ্যে থেকে হয় নাই, তাদের জন্ম তো এই মাটিতে হয় না, তাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টে।
এবং উর্দিপাড়া লোকের নেতৃত্বে তাদের রাজনৈতিক দল গঠন, এটা কোনো পলিটিক্যাল পার্টি না। জন্ম হোক, যথাযথ কর্ম হোক, ভালো না, সেটা ছিল হবে না। হ্যাঁ, সেটা হবে না, কারণ জন্ম যদি দোষের হয় সে দোষ থেকেই যাবে। জি তৈমুর ভাই, জন্ম দোষে দোষী, শুনেন, জন্মই আমার আজন্ম পাপ, এগুলি কোনো রাজনৈতিক কথাবার্তা না, কোনো যুক্তির কথাবার্তা না। যুক্তির কথাটা কি তাহলে? আমি যুক্তির কথাটার মধ্যে আসতেছি, এই দুইটা কথা আগে শেষ করে নিই। জি, এনারা বলছেন যে ওই ডক্টর কামাল সাহেবের দল যে গণফোরাম, তারা শপথ নিতে যেতে পারে, শপথ নিবে, এই ধরনের একটা কথা, প্রিজাম্পশন যদি নেয়, বিএনপিকে ছাড়া বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা বাদে, তো তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে। এই হলো আমার হচ্ছে বিএনপির 7 জনও নিতে পারে, তখন কি হবে? না না, আপনারা বিএনপিও নিতে পারে। আপনাদেরকে নিয়েই আজকে কত তারিখ বেলায়েত ভাই? আজকে 19 তারিখ, ঐতিহাসিক। আমি পরিষ্কার করে আমি পার্লামেন্টের মেম্বার হিসেবে এই নির্বাচন কি মানে সেখানে যাবে এক ভাই, শেষ করতে দেই। আমি 6 বারের পার্লামেন্ট ইলেকশন করেছি, আমি পরিষ্কার করে বলে গেলাম যে বিএনপি এবং ঐক্যজোট তারা পার্লামেন্টে আসবে এবং তারা শপথ গ্রহণ করে তারা পার্লামেন্টে আসবে। আমার দৃষ্টিতে এটা ভুল হবে, যে কথা এখানে শেষ। 2 নম্বর কথা হলো দুদকের মামলা। দুদকের মামলা বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বহু রাষ্ট্রে বহু নেতার বিরুদ্ধে হয়েছে। পরবর্তী সময়ে ওই নেতারা দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসাবে আবির্ভূত হয়েছেন। এই ব্যাপারে খালাস পেয়ে বিস্তারিত কথা বিস্তারিত বলতে চাই না। এখন আসেন যে কথাটা না বললে হয়, জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে যেভাবেই শম্ভু তারা বিবেচনা করুক না কেন, জিয়াউর রহমান একটা সময়ের সান অফ দ্য টাইম। মুক্তিযুদ্ধের সময় দেখেন বাংলাদেশে বহু মেজর ছিল, কিন্তু তার কণ্ঠেই কিন্তু মানুষ প্রথম শুনছে যে উই রিভল্ট। একমাত্র জিয়াউর রহমান কোথাও যুদ্ধ করে নাই এমন রেকর্ড। আরে ভাই, এটা তো আপনি বলবেনই না, কোন জায়গায় যুদ্ধ করেছেন বলেন। কথাটা শেষ করতে দেন। উনি ওনার কোথায় যুদ্ধ করেছেন সেটা বলেন না। যুদ্ধ করেছেন। তারপরে আসেন, এই তিনি সেনাবাহিনীতে আসছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু আয়সা তিনি যে কাজটা করলেন, উনি গ্রামে গ্রামে বললেন, এবং সেখানে যে ওই একটা বটমলেস বাস্কেট হিসাবে যে আমাদের এটা চিহ্নিত হয়ে পড়ছিল, সেটা কিন্তু স্বনির্ভর আন্দোলনের মাধ্যমে জিয়াউর রহমান। জি তমুর ভাই, আমাদের সময় কিন্তু খুব বেশি নাই, স্বনির্ভর আন্দোলনের ওমর কাছে যাব। গ্রামে গ্রামে একটা প্রশ্ন করেছেন যে আসলে জাতীয় পার্টি আর বিএনপি একই, আসলে খুব বেশি তফাৎ নাই, দুটোই ক্যান্টনমেন্টে জন্ম, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞায় কোনোটা পলিটিক্যাল পার্টির মধ্যে পড়ে না। ঠিক আছে, শম্ভুদা আপনি আলাদা করবেন কিভাবে? বিএনপি শম্ভুদা বলতে পারে, তার কারণ এখানে এই যে আওয়ামী লীগের জন্মটা, এটা অস্বীকার করা যাবে না। মাটি মানুষের ভিতর থেকে, তারা বিরোধী দলের রাজনীতি থেকে তাদের জন্মটা হয়েছে। কিন্তু আমাদের এটা সত্য যে আমাদের বিরোধী দল থেকে পার্টির জন্ম হয়নি, কিন্তু একেবারে আমরা যে জনগণের সঙ্গে সম্পৃক্ত না, এটা এখন বলা যাবে না। যেটা জন্ম হয়েছিল তখনকার প্রশ্নে এটা আমি মানতে পারি, কিন্তু তার পরবর্তীতে দেশের বিভিন্ন নির্বাচনের ভিতর দিয়ে, যেমন এই শম্ভুধারা এবং বিএনপি বা আরও যারা জোট 22 দল 7 দল জোট 90-এ যে আন্দোলন করেছিল আমাদের বিরুদ্ধে, সেই আন্দোলন করে আমরা ক্ষমতা ছেড়ে দিয়েছিলাম। ওনারা বলে যে বাধ্য হয়েছে, আমরা বলি যে ছেড়ে দিয়েছি। কিন্তু তখনও কিন্তু আমাদের কিন্তু রাজনীতি করার অধিকারও ছিল না, নির্বাচন করার অধিকারও ছিল না, কোনো সুযোগ ছিল না, আমাদের প্রতি কোনো সহানুভূতি দেখানো হয়। একটু বলেন আপনি, কিন্তু আমি 91-এর মেম্বার ছিলাম কিন্তু পার্লামেন্টে। আপনাদের সেখানে মিজানুর রহমান সাহেব এবং মওদুদ সাহেব পর্যায়ক্রমে কিন্তু ওই বিরোধী দলের আমি ওটা তা বলছি না। আপনি এটা বলেন কেন? না, তা বলছি না। আপনারা 90-এর যখন আমরা ক্ষমতা ছেড়ে দিলাম, 90-এর যে নির্বাচন, সেই নির্বাচনে সেই তত্ত্বাবধায়ক সরকার আমাদের সঙ্গে কি আচরণটা করেছে এটা তো জানেন শম্ভুদা, আপনি উনিও জানেন আমাদের সাথে ভালো আচরণ করেন, কিন্তু তারপরেও আমরা কিন্তু শোনেন 35টা আসনে নির্বাচিত হয়েছি, অতএব জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে গেছি। এখন আর এটা বললে পারে আমরা মানবো না। এই যে বলা হচ্ছে সংলাপ হবে নাকি শুভেচ্ছা বিনিময় হবে, এইটা নিয়ে কিন্তু আলোচনা আবার চলছে। এইটা শুনেন, এটা কিভাবে ব্যাখ্যা করবেন? এটা মিডিয়ার সৃষ্টি, সেখানে সংলাপ মানে কথাবার্তা, ডায়ালগ। একটা দেশ যিনি নির্বাচনে জিতেছেন, যিনি দেশে ক্ষমতা আসলেন, যারা নির্বাচন করেছেন, এটা কার্সিসে, যেমন আমিও তো আমার এলাকায় সকলকে ডেকে আমি কথা বলেছি, আমি আবার বলবো, এটা তো কোনো বিষয় না। এখানে সংলাপ বাকি, দাওয়াত বাকি, এটা চা খাওয়া বা এটা এমন কিছু না। এটা প্রধানমন্ত্রীর বদান্যতা, জাতির পিতার কন্যা হিসেবে এবং তিনি মহান নেত্রী হিসেবে
তিনি এটা ঠিকই করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে আমি সবার সঙ্গে আলোচনা করব। এটাকে নিয়ে কথাবার্তা বললে তো আর ভদ্রতা থাকে না। তমির ভাই সংলাপ নিয়ে যদি বলেন 30 সেকেন্ড সময়। আমি এই জাতিটা এগিয়ে যাক এটা আমি চাই। বাহ। এখানে সবার কিন্তু দায়িত্ব আছে। দায়িত্বটা যেমন আমরা মনে করি আমাদের দায়িত্ব আছে কথা বলার, আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করার, আমাদের যে মেইন গ্রিভেন্স সেটা নিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার। সরকারের এবং রাষ্ট্রের একটা ধর্ম থাকা উচিত। রাষ্ট্রের ধর্মটা থাকা উচিত যে প্রত্যেকটা নাগরিককে তার ন্যায্য অধিকারটা শরীরে পায়। সেই অধিকার বাস্তবায়নে একটা প্যাটার্নের মধ্যে ফেলাই দেবে রাষ্ট্রটাকে। সেটা কিন্তু না হইয়া এখন যে ক্ষমতায় আছে সেই সকল সুযোগ সুবিধা ভোগ করবে, চাকরি বাকরি, প্রমোশন এবং নির্বাচনী অবস্থান, পোস্ট পজিশন, উপজেলা চেয়ারম্যান, থানা পৌরসভা, সবই তাকে গিলা খাইতে হবে। এই অবস্থান থেকে সরে আসা এই দেশের মালিক জনগণের কাছে কিছু কর্তৃত্ব দিতে হবে। সেই একটা সিস্টেম চালু হোক। তাহলে কোন পথে রাজনীতি সামনে প্রত্যাশা? না, আমি যেটা মনে করি যে এরকম দোষারোপ না করে, একে অপরকে দোষারোপ না করে আগামী দিনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য যেটা সবচেয়ে বড় প্রয়োজনটা জাতীয় ঐক্যমত করতে হবে। সেই জাতীয় ঐক্যমতের বাইরে যখনই আমরা থাকছি তখনই এই কাজগুলো আর আমরা করতে পারবো না। সম্ভবত আপনাকে দিয়ে শেষ করব। জাতি তো ঐক্যমতে পৌঁছে গেছে, সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে 70-এর নির্বাচনের মতো যেভাবে বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিলেন বাংলার মানুষ, এবার ঠিক তেমনিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ সমস্ত কিছু বিতর্কের বিরুদ্ধে সকলে মিলিত তাকে সমর্থন দিয়েছেন এবং তিনিই প্রধানমন্ত্রী হোক। আবার এটা বাংলাদেশের মানুষ যেমন চেয়েছে, বিশ্বের নেতৃবৃন্দ চেয়েছে, বিভিন্ন রাষ্ট্র পরিষ্কার করে বলেছে যে আমরা চাই উনি আবার ক্ষমতায় আসুক। তো এমনিভাবে একটা অবস্থা আপনাদের যে বিএনপির এই তাদের ভুলের জন্য তারা আজকে পরাজিত হয়েছে, এটার জন্য আমাদের কাঁধে চাপিয়ে দিলে সেটা তো হবে না। আর আপনারা তৈমুর ভাই এই যে অনেস্ট ম্যান, আমি যতটুকু জানি, এই যে আপনাদের এই যে যারা নাকি বিচারের আওতায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, তারা হচ্ছে আপনাদের নেতা। এই দল টিকবে কিভাবে? কিভাবে টিকাবেন আপনি দল? অনেক ধন্যবাদ তিনজনকে আসবার জন্য, দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। এই অনুষ্ঠান আবারও আপনারা দেখবেন আমাদের সঙ্গে, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি সপ্তাহে শুক্র, শনি ও রোববার প্রচারিত হয়। দেখার আমন্ত্রণ হলো। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং RTV সঙ্গেই থাকুন।